আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতি ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে, বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে। আপনারা জানেন যে বাংলাদেশে এখন অন্তত ৫টি পঞ্চপাণ্ডব বলতে পারেন, ৫টি রাষ্ট্র সরাসরি আমাদের রাজনীতির ব্যাপারে নাক গলাচ্ছে, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করছে এবং বন্ধুর বেশে আমাদের বুকে অথবা পিঠে আমি কিছু বললাম না, কিছু একটা করার চেষ্টা করছে। সেই রাষ্ট্রগুলোর মধ্যে ১ নম্বর হলো আমেরিকা, এরপরে ইউরোপের রাষ্ট্রগুলোর মধ্যে তুরস্ক, এশিয়ার রাষ্ট্রগুলোর মধ্যে চীন, পাকিস্তান এবং ভারত। এই ৫টি রাষ্ট্র। আপনি যখনই কোনো একটা জায়গাতে দেখবেন এরকম সংখ্যা ৫টির সংখ্যা হয় পঞ্চপাণ্ডব, সেই পঞ্চপাণ্ডব যখন কোথাও একত্রিত হয় সেখানে একটা যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। যে কোনো একটা জায়গাতে কতগুলো ট্রায়াঙ্গেল রয়েছে, যেমন ধরুন দুটো পক্ষের মধ্যে সংঘর্ষ, ৩টি পক্ষের মধ্যে সংঘর্ষ, এটিকে ট্রায়াঙ্গেল বলা হয়। আরেকটিকে বলা হয় পরস্পর বিরোধী, আরেকটি হচ্ছে চতুর্মুখী। কিন্তু যেখানে ৫টি কোণ থাকে, ৫টি ক্ষেত্র থেকে অধিক্ষেত্র থেকে ৫ ধরনের সিদ্ধান্ত আসে, এটিকে আমরা জ্যামিতির ভাষায় বলি রম্বস। আর সেই রম্বস যখন রাজনীতির ময়দানে আসে তখন কোনো অবস্থাতেই যুদ্ধ এড়ানো যায় না এবং সেই যুদ্ধের পরিণতি মারাত্মক আকার ধারণ করে। বাংলাদেশে এখন যে ৫টির কথা বললাম রাষ্ট্রশক্তি পঞ্চপাণ্ডব, ঠিক একই অবস্থা দেখেন এখন ইরানে ঘটছে। সেখানে ইরান, আমেরিকা, ইসরায়েল, ইরান, আমেরিকা, ইসরায়েল, এরপর রাশিয়া এবং চীন। দেখেন ৫টা রাষ্ট্র। এই ৫টি রাষ্ট্রের যে স্বার্থ এবং অন্যান্য যে বিষয়, এই পুরো বিষয়ে পুরো মধ্যপ্রাচ্য, হরমুজ প্রণালী এবং আরেকটা হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ আরেকটি প্রণালী রয়েছে যেটা বাব আল মান্দ, ইয়ামেনের কাছাকাছি, যেটি হুতিরা নিয়ন্ত্রণ করতে পারে। তো এই বাব আল মান্দ এবং হরমুজ এই দুটো যদি বন্ধ করে দেওয়া হয় পরিপূর্ণভাবে, পুরো মধ্যপ্রাচ্যের যে তেল, এটির অলমোস্ট 60% তারা নিয়ন্ত্রণ করতে পারবে। তো সেই বিষয়গুলো এখন খেলছে ৫টি পক্ষ। এর কারণে দেখুন বারবার সমঝোতা হচ্ছে, বন্ধ হচ্ছে, আবার সেই যুদ্ধ শুরু হয়ে গেছে। বাংলাদেশে একই অবস্থা। বাংলাদেশে ১৭টি বছর ধরে আওয়ামী লীগ প্রাণান্ত চেষ্টা করেছে মোটামুটি একটা সমঝোতাপূর্ণ সম্পর্ক ৩টি শক্তির সঙ্গে রাখার জন্য। ১ নম্বরে ভারত, ২ নম্বরে চীন। এখানে তারা মোটামুটি সফল হয়েছে। কিন্তু আমেরিকার সঙ্গে তারা পেরে ওঠেনি। শেখ হাসিনা প্রাণান্ত চেষ্টা করেছিলেন আমেরিকার সঙ্গে একটি সম্পর্ক যেটা পাকিস্তান করেছে। পাকিস্তান চীনের সঙ্গে সম্পর্ক রাখছে, আমেরিকার সঙ্গে সম্পর্ক রাখছে, আবার রাশিয়ার সঙ্গে ইরানের সঙ্গে কিন্তু তার সম্পর্ক ভালো আছে। এটা পাকিস্তানের ভৌগোলিক অবস্থা, পরমাণু শক্তি, অন্যান্য সব মিলে হয়তো পাকিস্তান পেরেছে, বাংলাদেশ সেটা পারেনি। কিন্তু এখন যে অবস্থা তৈরি হয়ে গেছে সেই অবস্থা হলো যে এই যে পঞ্চপাণ্ডব ৫টি দেশ, এই ৫টি দেশের ভিন্ন ভিন্ন স্বার্থ রয়েছে, আবার তাদের অভিন্ন স্বার্থ রয়েছে ৫টি দেশের। আবার ৫টি রাষ্ট্র ২টো বলয়, ৩টি বলয়, প্রথমত ৩টি বলয় তারা বিভক্ত হয়ে কাজ করছে, যেমন চীন এবং পাকিস্তান একত্র হয়ে কাজ করছে, এটা হলো একটা বলয়। আরেকটা হলো আমেরিকা এবং পাকিস্তান, এটা হলো ২টো বলয়। আরেকটা বলয় হলো ভারত এবং আমেরিকা, ৩টি বলয়। তো ৫টা শক্তি ট্রায়াঙ্গেল হয়ে ৩টি কৌণিক দূরত্ব তৈরি করে বাংলাদেশের সঙ্গে তারা রাজনীতি, অর্থনীতি, সাম্রাজ্যবাদী নীতি সবকিছু করার চেষ্টা করছে। এবং এখানে দেখুন ৩টি অ্যাঙ্গেলের মধ্যে ২টো অ্যাঙ্গেলই আমেরিকা আছে। ভারতের সঙ্গে আমেরিকা আছে, পাকিস্তানের সঙ্গে আমেরিকা আছে। আর তুরস্ক যে বাংলাদেশের সঙ্গে যে কাজটি করতে চাচ্ছে সেটি সে মূলত এখানে একটা কারোর সাথে যোগাযোগ না করে তার যে একটা নিজস্ব যে একটা আইডেন্টিটি আছে বর্তমানে একে পার্টির, তার ধারাবাহিকতা এখানে একটি ইসলামী রাষ্ট্র, উগ্রবাদী একটা শক্তি তারা এখানে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। এটা ডাইরেক্ট তুরস্ক সরাসরি। এখানে আমেরিকা, ভারত কারোর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। তো বোঝার চেষ্টা করেন এই অবস্থাতে একটি সরকার এখন যে আছে সেই সরকার সবচেয়ে নাজুক অবস্থায় আছে। প্রথমত সরকার যারা পরিচালনা করছেন তারা, যারা অভিজ্ঞতা সম্পন্ন, তারা বৃদ্ধ, খুবই বৃদ্ধ, এবং ১৭ বছর আউট অফ রেস থাকার কারণে বিশ্ব রাজনীতি, বিশ্ব অর্থনীতি ইত্যাদি থেকে তারা বহু দূরে, বহু যোজন দূরে তারা চলে গেছে। পরবর্তী যে অংশটি আছেন যারা যুবক, বৃদ্ধ নন, যুবক, তো তাদেরও আসলে অভিজ্ঞতা নেই এবং সফলতা নেই। এর বাইরে একেবারে নবীন কিছু মন্ত্রী আসছেন যাদের অভিজ্ঞতা কনসিস্ট বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ। কাজে এই সকল বৃহৎ শক্তির ডেপুটি সেক্রেটারি পর্যায়ের একজন ঝানু, আমলা, কামলা, অথবা ধরুন সেই দেশে একজন রাজনীতিবিদ, তাদের সঙ্গে টেবিলে বসে 1 to 1 আলোচনা করে দেশের সমস্যার সমাধান করার মতো মানে
কেউ নেই। এই মুহূর্তে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি আমি কোনো সমালোচনা করছি না। ১ নম্বরে জনাব সালাউদ্দিন সাহেব, ২ নম্বরে খলিলুর রহমান সাহেব। এখন সালাউদ্দিন সাহেব এবং খলিলুর রহমান সাহেব নরেন্দ্র মোদীর সঙ্গে বা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন সেটা অনেক পরের বিষয়। খালি জাস্ট দেখুন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন কিংবা পাকিস্তানের রাষ্ট্রদূত, ইভেন ইরানের রাষ্ট্রদূত, ওনাদের সঙ্গে যখন এই দুজন ক্ষমতাধর ব্যক্তি পাশাপাশি বসেন, দাঁড়ান, এদের বডি ল্যাঙ্গুয়েজ লক্ষ্য করুন, তারপর এদের দিকে তাকান, আমার কাছে কি মনে হয় যে ওনাদের পাশে আমাদের এই দুজন ক্ষমতাধর লোকদেরকে কিভাবে মানায় এবং কেমন দেখায়, তাহলে আপনি বুঝতে পারবেন এখানে আউটপুট কিভাবে আসে। অথবা ধরুন প্রধানমন্ত্রী, এখন প্রধানমন্ত্রীকে উপস্থাপন করার জন্য সামাজিক মাধ্যম এখন একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সেখানে বিএনপির মিডিয়া সেল আছে, প্রধানমন্ত্রীর কার্যালয় আছে, স্বয়ং তারেক রহমান সাহেব তার নিজের নামে ফেসবুক পেজ আছে, অহরহ প্রতিদিন সেখানে ভিডিও দেওয়া হচ্ছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্টের ছবি দেওয়া হচ্ছে, এবং লক্ষ্য করুন যে গত 4 মাসে এটি জ্যামিতিক হারে কমেছে। এখন এই সকল পেজের যে কোনো খবর মানে তাদের ব্যাপারে মানুষের কোনো আগ্রহ নেই, লাইক কমেন্ট কিচ্ছু নেই। ফলে এই সরকারকে সবাই বলতো যে এটি ফেসবুকের সরকার, সেই ফেসবুকের সরকার এখন টেক্সটবুকের সরকার হয়ে গেছে। তো এই সকল পেজে যেটি দেখা যায় যে স্বয়ং সরকার প্রধান তার জীবনের বা দৈনন্দিন কর্মের উল্লেখযোগ্য বিষয়গুলো আপনি কি দেখেন? তিনি ফ্যামিলি কার্ড বিতরণের জন্য ঢাকার বাইরে যাচ্ছেন, নিজ হাতে কোদাল দিয়ে মাটি কাটার জন্য ঢাকার বাইরে যাচ্ছেন গাড়িতে করে। নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন যে এই কাজগুলো আপনি গাড়িতে করে যাচ্ছেন প্রেম করার জন্য। বুঝেন প্রধানমন্ত্রীর মর্যাদাটা কোন পর্যায়ে উঠে গেছে বা নেমে গেছে। তারপর তার যে রাষ্ট্রীয় আচার, সেই আচারে গিয়ে দেখুন যে যখন কোনো একজন রাষ্ট্রদূত যাচ্ছেন তার সঙ্গে দেখা করার জন্য, সেখানে প্রধানমন্ত্রী ছবি তুলছেন, কথা বলছেন, হাউ ডাজ ইট লুকস, এটা দেখতে আপনার কাছে কেমন লাগে? এরপরে তিনি অন্যান্য যে সকল বৈঠক করছেন, নন ফর্মাল ওয়েতে অনেকের সঙ্গে কথা বলছেন, প্রতিদিনই একটা না একটা ঘটনা ঘটছে। এই পুরো জিনিসগুলোর মধ্যে আপনি দেখবেন যে সরকার আসলে হাঁপিয়ে উঠছে। তারা সিদ্ধান্ত নিতে পারছে না যে কখন কি করা দরকার। ঠিক সেই সময়টিতে এখানে এই যে 5টি পক্ষ পঞ্চপাণ্ডব, এই পঞ্চপাণ্ডবের 3টি অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এর বাইরে সরাসরি 2টো রাষ্ট্র সিঙ্গেল ওয়েভে খেলছে। তো সেই 3টে রাষ্ট্রের মধ্যে ডাইরেক্ট বেশি সিঙ্গেল ওয়েভে খেলছে চীন, সিঙ্গেল ওয়েভে খেলছে তুরস্ক আর দিল্লি। তো বাকি বিষয়গুলো নিয়ে যদি আমি বলতে যাই, এতে করে আপনাদের ধৈর্যচ্যুতি করবে এবং ভিডিওর পরিমাণ বড় হবে। আমি শুধু দিল্লিকে নিয়ে মানে যতটুকু আমি বুঝেছি সেটা হলো দিল্লি সেই 2017-18 সন থেকেই আওয়ামী লীগের উপর বিরক্ত। এর কারণে দিল্লি মনে করছে দুটো বিষয় দিল্লির অ্যাজ এ হোল, যে আওয়ামী লীগ নামক যে দলটি, বাংলাদেশের যে স্বাধীনতাটি বা শেখ পরিবার, এটি মূলত দিল্লির অবদান রাষ্ট্রীয়ভাবে। তো তারা তাদেরকে সবসময় চেয়েছে দিল্লির দাস বা দিল্লির দাসী হিসেবে। এখানে বাংলাদেশে যিনি রাষ্ট্রদূত আসবেন, তিনি ডিপ্টি অ্যাম্বাসেডর হন বা অ্যাম্বাসেডর হন, তিনি প্রধানমন্ত্রীর দরবারে সর্বেসর্বা থাকবেন। কিন্তু যে কোনো কারণে হোক, শেখ হাসিনা বা বঙ্গবন্ধু এরা দুজনই এই জিনিসটি কখনো মানতে পারেননি। তো মানতে না পারার কারণে অনেক রাজনৈতিক ঘটনাগুলো ঘটেছে, যেগুলো বিভিন্ন বইতে ঐতিহাসিকভাবে এই বিষয়গুলো উঠে এসেছে। যারা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠজন ছিলেন, ইসলামপন্থী সাংবাদিক বা শেখ হাসিনার ঘনিষ্ঠজন ছিলেন, তারা কিন্তু এই বিষয়গুলো জানেন যে আসলে পর্দার আড়ালে কী ঘটনাগুলো ঘটে। তো যেটা বলছিলাম যে 2016-17 সনের পরই শেখ হাসিনা প্রাণান্ত চেষ্টা করেছেন ইন্ডিয়ার একটা বলয় থেকে বের হয়ে আরেকটি বলয় তৈরি করার জন্য, এবং ইন্ডিয়া ঠিক সেই সময়টা থেকেই বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে বিভিন্ন অ্যাঙ্গেলে তারা যোগাযোগ শুরু করেছে। কিন্তু এই দুটো দলকে কখনোই তারা প্রেডিক্টেবল অবস্থায় পায়নি। ঘুরে ফিরে তাদের কাছে মনে হয়েছে আওয়ামী লীগ মন্দের ভালো, এবং এইভাবে টানাপোড়েনে যখন 2018 সালের যে নির্বাচনটা হলো, বলা হয়ে থাকে 2018 সালের নির্বাচনে ইন্ডিয়ার যে মাস্টার প্ল্যান ছিল বা শেখ হাসিনার যে ডিজায়ার ছিল, এটার অ্যাগেনস্টে গিয়ে সম্পূর্ণ চীন এখানে খেলে দেয়। এবং চীন যেভাবে ডিজাইন করে নির্বাচনের ঠিক একদিন আগে, ঠিক সেইভাবে নির্বাচনের ফলাফল হয় এবং আওয়ামী লীগের যে রাজনৈতিক মৃত্যু, বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা একেবারে জিরোতে পৌঁছে যায়। শেখ হাসিনা বিকাম জাস্ট এ পাপেট। সবাই যেভাবে 2018 সনে তাকে বিশ্বাস করেছিল, সেখানে নির্বাচনটি যদি 100% অ্যাকুরেট হতো, সেই নির্বাচনে যদি শেখ হাসিনা পরাজিত হতেন, তবু তিনি অমরত্ব লাভ করতেন এবং 2014 সালের নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন করতো না, নো ওয়ান। কিন্তু সেখানে এমনভাবে একটা ঘটনা ঘটানো হয়েছে, জাস্ট নির্বাচনের 4-5 দিন আগের থেকে গ্রাউন্ড ওয়ার্ক করেছে। আমরা ফিল্ডে যারা ছিলাম আমরা টের পেয়েছি। আমরা 16 ডিসেম্বর, 29 ডিসেম্বর নির্বাচন, 30 ডিসেম্বর নির্বাচন হলো, আমরা 16 ডিসেম্বর থেকে টের পেয়েছি যে সামথিং হ্যাপেন, যেটা সরকারের নিয়ন্ত্রণে নেই, মিলিটারি নিয়ন্ত্রণে নেই, পুলিশের নিয়ন্ত্রণে নেই, কে যেন খেলছে।
এবং এই খেলাধুলা যে কেবলমাত্র বিএনপির মধ্যে ছিল, আওয়ামী লীগের মধ্যে ছিল, নট লাইক দ্যাট। প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা শীর্ষ নেতৃত্ব, তারা এই যে যা কিছু হচ্ছে তারা জানতো। এবং আমরা যারা মাঠে ছিলাম আমরা সবাই বলির পাঠা হয়েছি। এর ফলে কি হলো, এই নির্বাচনের ফলাফল হওয়ার পরে শেখ হাসিনা গণতান্ত্রিক বিশ্বে, গণতান্ত্রিক রাজনীতিতে এবং বাংলাদেশের মানুষের কাছে বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে একেবারে জিরোতে গিয়ে পৌঁছেন, বিরক্তিকর একটা জায়গাতে গিয়ে পৌঁছেন। তারপরে তিনি চেষ্টা করেছেন বিভিন্ন অ্যাঙ্গেলে আবার একটি সমঝোতা করার জন্য, কিন্তু সেটা তিনি পারেননি। এরপরে করোনা আসছে, এরপরে ইউক্রেনের যুদ্ধ আসছে, অনেক কিছু। ভারতীয় নরেন্দ্র মোদীর ক্ষমতা দুর্বল হয়ে গেছে এবং এরপর তিনি ক্ষমতাচ্যুত হয়ে এখন দিল্লির অধীনস্থ হয়ে আছেন। এখন দিল্লি আওয়ামী লীগকে নিয়ে এবং শেখ হাসিনাকে নিয়ে খেলছে। কিন্তু খেলার আগে দিল্লি বেশ কয়েকবার চেষ্টা করেছে জামাতের সঙ্গে একটা সমঝোতা করার জন্য, তারা চেষ্টা করেছে বিএনপির সঙ্গে সমঝোতা করার জন্য। এটা এখন ওপেন সিক্রেট। কিন্তু গত 4 মাসের ধারাবাহিকতায় কিংবা ধরুন গত 2 বছরের ধারাবাহিকতায় দিল্লি এককভাবে বিএনপি এবং জামাত কাউকে বিশ্বাস করতে পারছে না। আবার তারা মনে করছে যে মন্দের ভালো হিসেবে আওয়ামী লীগ তাদের কৌশলগত পার্টনার। কাজেই শেখ হাসিনাকে রেখে হোক, শেখ হাসিনাকে বাদ দিয়ে হোক, আওয়ামী লীগের মাধ্যমেই তারা বাংলাদেশে তাদের যে মিশন, সেই মিশনটা তারা চালু করতে চায় এবং এটার প্রেক্ষিতে একটার পর একটা তারা যাকে বলা হয় ছক্কা মেরে যাচ্ছে। শেখ হাসিনাকে দিয়ে যে সকল কথা বলানো হচ্ছে বা তিনি যে সকল কথাবার্তা নিজে স্বপ্রণোদিত হয়ে বলছেন, যেটা দিল্লি আবার ওন করছে এবং শেখ হাসিনা আসতে চান, সরকার তাকে আইনগতভাবে ফেরত আনতে চান। শেখ হাসিনা জোর করে বাংলাদেশে এসে তিনি তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে চান। অন্যদিকে সরকার তাকে আসার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করতে চান। এইগুলোর যে সেন্টিমেন্ট, পাবলিকের সেন্টিমেন্ট, এটি ভারত তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে এবং দেখার পরে ভারতের যে সাম্প্রতিক যে কথাবার্তা, সেই কথাবার্তা তারা আরও নিশ্চিত হয়ে গেছে যে দে আর রাইট। তারা যে আওয়ামী লীগের পক্ষে আছে, এখনও পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে সুসংবদ্ধ রাজনৈতিক দল, এখনও পর্যন্ত তারা অর্থনৈতিকভাবে সচ্ছল, এখনও পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে মানে নেতৃত্বের পর্যায়ে শেখ হাসিনার যে কমান্ড রয়েছে, সেই কমান্ড এখন জামাতের আমিরের নেই, তার নিজের দলে। বর্তমান প্রধানমন্ত্রী তার নিজের দলের মধ্যে তার সেই কমান্ড নেই। আর শেখ হাসিনা প্রবাসে থেকেও কারোর সঙ্গে সরাসরি দেখা না করে শুধুমাত্র ওয়ান টু ওয়ান তিনি যারা দেখা করতে আসেন তাদের সাথে দেখা করেন উইদাউট ভিডিও। কোনো মানে যাকে বলা হয় ছবি যেন বাইরে না আসে, সে কোথায় আছে সিক্রেটলি তাকে সেখানে রাখা হয়েছে। এর বাইরে তিনি কোনো অবস্থাতেই তার অবস্থানটা ভিডিওর মাধ্যমে দেন না। কেন দেন না? আমি এটা মনে করলাম যে সে কি মরে গেল কিনা, অন্য কোনো ঝামেলা হলো কিনা। কিন্তু দেখা গেল যে এখন টেকনোলজি এমন একটা জায়গাতে এসে গেছে, এই যে আমি ভিডিওটা করেছি, এই ভিডিওর ফুটেজ দেখে, চারিদিকের ওয়াল দেখে টেকনোলজি দিয়ে বলা সম্ভব যে আমার এই ভিডিও ধারণ করার যে জায়গাটির নাম কি, হোল্ডিং নম্বর কত, সময় কত, কোন সময় আমি ভিডিও করছি, এগুলো হুবহু বের করা সম্ভব। এবং এই কারণে শেখ হাসিনা কোনো ভিডিও ক্লিপ ভারত ছাড়ছেন না বা শেখ হাসিনা নিজে দিচ্ছেন না বা তার উপদেষ্টারা দিচ্ছে না। কিন্তু ঘটনা যেভাবেই ঘটানো হচ্ছে, একটার পর একটা পরীক্ষামূলকভাবে কথা বলা হচ্ছে, ঢাকাতে মানে এই স্লোগান দেওয়া হচ্ছে, অনুষ্ঠান করানো হচ্ছে, যা কিছু করা হচ্ছে করে দিন শেষে ভারত যে সিদ্ধান্তে আজকের দিন পর্যন্ত তাদেরকে মনে হচ্ছে তারা আওয়ামী লীগকে নিয়েই মানে চিন্তা ভাবনা করছে, তারা আওয়ামী লীগকে নিয়েই খেলতে চাচ্ছে, আওয়ামী লীগকে খেলাতে চাচ্ছে এবং আওয়ামী লীগকে দিয়ে সরকারকে চাপ দিতে চাচ্ছে। কাজেই সামনের যে দিনগুলো, সেই দিনগুলো যে খুব সহজ হবে আমার কাছে সেটা মনে হচ্ছে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।